This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারা শিক্ষকরা। অধরা সমাধান সূত্র। আজকের বৈঠক সদর্থক হয়নি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত রাস্তায় বসে অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা চাকরিহারা শিক্ষকদের। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে। ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি। এবং তৃতীয়ত, একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউয়ের মাধ্যমে। এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল। যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শুনলেন আপনারা। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, চাকরিহারা শিক্ষকরা বলছেন আজকের বৈঠকে তারা সন্তুষ্ট নন, তাহলে এরপর কি? 3 ঘন্টার বৈঠক, এখনো পর্যন্ত জট কাটেনি এবং চাকরিহারা, যারা যোগ্য চাকরিহারা রয়েছেন, যারা যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে আজ রাতের মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে। যারা যোগ্য শিক্ষক রয়েছেন, যারা যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন, রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, 12টা, রাত 12টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। আর তারপর তাদের পরবর্তী কর্মসূচি কি হবে? রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলেন, তালিকা প্রকাশ হলো না, কি করবেন? দেখুন, আমরা বৈঠকে যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি বা ওনাকে যেভাবে জানিয়েছি যে তাদের যে তালিকা, অর্থাৎ আমাদের যোগ্য যে ক্যান্ডিডেটদের সার্টিফাইড তালিকা আজকে প্রকাশ করতে হবে। ওনারা কিছুটা সময় চেয়েছেন, তো আমরা বলেছি যে রাত্রে 12টা অবধি হোক বা যটা পর্যন্তই ওনাদের সময় নেওয়ার দরকার ওনারা নিতে পারেন। তো সময় চেয়েছেন, সময় দিয়েছেন। অসন্তোষের জায়গাগুলো কি? আজকে কি নতুন কোনো খোলসা হলো নাকি আজকের বৈঠকে 3 ঘন্টায় নতুন কোনো সন্দেহ জাগলো? সময়টা তো আর আমরা প্রথম চাইনি, সময় আমরা অনেক দিন ধরেই চেয়েছি, আর একই কথা বারবার বলেছি। সময় দিয়েছেন? হ্যাঁ, আজকে সময় দিয়েছেন, কিন্তু সময়টা বাধ্য হয়ে দিয়েছেন, না দিলে নয় তাই দিয়েছেন। কিন্তু নিট ফলটা কি? আমাদের দিনের শেষে আমরা কি পেলাম? আমরা বললাম আপনি যোগ্যদের লিস্ট পাবলিশ করুন। ওনার একটাই বক্তব্য যে লিস্ট আমরা পাবলিশ করতে পারি, যদি পাবলিশ করতাম তাহলে পরে কি হবে যে তোমরা হয়ে যাবে ড্রাইভার, আমরা হয়ে যাবে প্যাসেঞ্জার, তাই গাড়ি উল্টানোর দায় আপনাদের। অর্থাৎ রিভিউ থেকে যদি আমরা বাদ চলে যাই, দুর্নীতির দায়। হ্যাঁ, ওটাই প্রশ্নটা। তাহলে দুর্নীতির দায়টাও কি আমাদের? এই প্রশ্নটাই আমরা করেছি, দুর্নীতির দায়টাও কি আমাদের? বললেন দেখো ওই বিতর্কে গিয়ে তো লাভ নেই, ওটা এখন যেটা সমস্যার সমাধান সেটা করতে হবে। আমরা রিভিউতে সক্রিয় আছি। আমরা বললাম রিভিউতে সক্রিয় আছেন, ঠিক আছে, আপনি লিস্টটা পাবলিশ করে দিন। যদি তাতে আমাদের চাকরি না পেরে আমাদের গাড়ি উল্টে যায় আমরা বুঝে নেব। কিন্তু ঘুরিয়ে আবার সেই জায়গায় চলে যাচ্ছেন, কোনোভাবেই তারা লিস্ট পাবলিশের কথাই যাচ্ছেন না। এবং আপনারা দেখুন হাইকোর্টে যে আর্গুমেন্ট হয়েছে সেখানেও তারা টেন্টেডদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলেছেন, আর্গুমেন্ট করেছেন। এবং যখন জাজ জানতে চেয়েছেন টেন্টেডদের কতজন ফর্ম ফিল আপ করেছেন, অকোপেটে পাবলিশ করেছেন, সিবিআই লিস্ট আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, সব আছে। তাহলে আপনি যদি পাবলিশ করে দেন, প্রবলেমটা কি পাবলিক ডোমেইনে? কিন্তু ওনারা এটা করতে চাইছেন না। শেষে ওনারা বললেন যে আমি আর একবার সিএস এর সাথে আলোচনা করে। সিএস কতক্ষণ ছিলেন? আজ তো সিএস এর সঙ্গেই বৈঠক শুরু হয়েছে। নিজেই সেই সময় যা পৌঁছায়নি, আমি যাইনি, আমার যাওয়ার। সিএস কতক্ষণ ছিলেন? সিএস উনি মিটিংয়ের আগেই বলেছেন যে 10 মিনিট টাইম দিচ্ছি। তো এটা অত্যন্ত লজ্জাকর, যেখানে আমাদের জীবন শেষের পথে, জীবিকা শেষের পথে, সেখানে আমাদের জন্য 10 মিনিটের বেশি ওনার কাছে সময় নেই। তাহলে তিনি আমাদের জন্য আর কি করবেন তার কিন্তু প্রমাণ তিনি নিজেই দিলেন। মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে চেয়েছেন শিক্ষা সচিব,
প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনি তার জন্য আপনারা অপেক্ষা করছেন। তো আজকে তো মুখ্য সচিবই বৈঠক শুরু করেছিলেন, তাহলে আবার কেন কথা বলতে যেতে হলো? তার কারণ হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি দরকার এই কারণেই ছিল, যেহেতু এডুকেশন রিলেটেড বিষয় এবং টেন্টেড আনটেন্টেড লিস্ট তো ওনারা দেবেন। তাহলে আমাদের মেইন দাবি ছিল টেন্টেড আনটেন্টেড লিস্ট একদম সার্টিফাই করে দিতে হবে ওয়েবসাইটে আজকে। দ্বিতীয় দাবি ছিল হচ্ছে ওএমআর 22 লক্ষ ওএমআর সেটা পাবলিশ করতে হবে, যেহেতু কোর্ট বলেওছে হাইকোর্ট পাবলিশ করতে সেটা। তৃতীয় হচ্ছে রিভিউ পিটিশন থেকে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষককে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই তিনটে মেইন দাবি আমরা বলেছি। তখন থাকবেন রাস্তায়? এইখানে আমরা ওনাদেরকে টাইম দিয়ে এসেছি মোটামুটি রাতটা, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা লিস্ট দিচ্ছেন আমরা এখানে আছি। বুঝতে পেরেছি। সৌরভ আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এরই মধ্যে আরেকটা আপডেট দিয়ে আপনাদের, চাকরিহারাদের আন্দোলনের নেতাদের একাংশকে এবার নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিবৃতিতে তিনি লিখেছেন, আন্দোলনের অসম্পূর্ণতার বড় কারণ আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। এই ব্যক্তিদের চিহ্নিত করুন এবং নিশ্চিত করুন যাতে আন্দোলনের রাশ তাদের হাতে না থাকে, নয়তো আন্দোলনের পরিণতি আরজি করের মতোই হবে, দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। চাকরিহারাদের আন্দোলনের নেতাদের একাংশকে এবার নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আমি সরাসরি, সৌরভ দত্ত রয়েছেন চাকরিহারাদের সঙ্গেই। সৌরভ, শুভেন্দু অধিকারী তিনি নিশানা করছেন, তিনি বলছেন এই আন্দোলন অসম্পূর্ণ থাকছে, তার কারণে কয়েকজন নেতা এমন রয়েছেন যারা মাকু মনোভাবাপন্ন। কি বলবেন চাকরিহারারা যারা আজকে রাস্তায় নেমে দিনভর আন্দোলন করছেন? আন্দোলন অসম্পূর্ণ থাকছে তার কারণ এই আন্দোলন মাকু মনোভাবাপন্নদের দ্বারা পরিচালিত হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি, এই যে মাকু মনোভাবাপন্ন ব্যক্তিদের হাত থেকে আন্দোলনের রাশ বেরোচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলনের কোনো পরিণতি নেই, এটা আরজি করের মতো। দেখুন, আমরা কোনো রাজনৈতিক কথা বলতে চাইছি না, আমরা কোনো রাজনৈতিক কথা আমরা বলতে চাইছি না, আমরা কোনো রাজনৈতিক কথা বলতে আগ্রহী ছিলাম না। কিন্তু যেহেতু আমাদের বলতে বাধ্য হতে হচ্ছে, মাকু মানে উনি ইঙ্গিত করতে চাইলেন যে মার্কসিস্ট, তার মানে আমরা সিপিএমকে ধরতে পারি। আমরা যদি একটু খোলসা করি ব্যাপারটাতে, তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, কোর্ট রুমে কারা আমাদের বিরুদ্ধে ছিল না? কোর্ট রুমে সবাই আমাদের বিরুদ্ধে ছিল। এবং আচ্ছা ঠিক আছে, বলুন তো, তৃণমূলের দুর্নীতি, তৃণমূল সরকারের দুর্নীতি, সেই দুর্নীতিতে সুপ্রিম কোর্টে যখন গেলাম আমরা দেখলাম বিজেপি এবং সিপিএমের উকিল ঐক্যবদ্ধভাবে প্যানেল ক্যান্সেল চাইলো। তাহলে রাজ্য সরকারকে ধুয়ে মুছে পরিষ্কার করলো কারা? এই দুটো দলের লয়ার। তার মানে এরা সবাই মিলেমিশে আছে। এই কারণে বলুন তো, মনিন্দর সিং, হরিশ সালভের মতো লয়ারদের কার বাপের টাকা দিয়ে দেওয়া হলো? কোথা থেকে এলো ওই টাকা? ওয়েটিং ক্যান্ডিডেটের তো টাকা নেই, তারা তো টাকা দিয়ে ওই লয়ারকে পোষেনি, কোন ফান্ড থেকে সেই টাকা এলো? তার মানে রাজ্য সরকারকে এই যে পরীক্ষা নেওয়ার দিকে এগিয়ে গেল, প্যানেলটা ক্যান্সেল করে দিয়ে লাভটা কার হলো? কারণটা কি শুনে রাখুন, সমস্ত দলের লোক, নেতা, মন্ত্রী একসাথে যুক্ত আছে এই নিয়োগ দুর্নীতির সাথে। যদি আমাদেরকে বলে দিয়ে দেওয়া হলো, তার মানে কি হলো? প্যানেলটা ধুয়ে মুছে গেল। মমতা ব্যানার্জির দলের ক্যাবিনেট মন্ত্রী এবং এক্স মিনিস্টাররা, এক্স এমএলএরা সবাই মেচে গেল। কারণটা কি? কারণটা বাঁচলো এই কারণে যে যদি আমাদেরকে সেগ্রিগেশন করে দেওয়া হতো, মানে অযোগ্যদের আলাদা করে দেওয়া হতো। তাত্ত্বিক বিষয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলছে যে এই আন্দোলনের পরিণতি আরজি করের মতো হবে যদি না মাকু মনোভাবাপন্ন ব্যক্তিদের হাত থেকে এই আন্দোলন বেরিয়ে আসে। মাকু মনোভাবাপন্ন কারা সেটাই তো আমরা জানি না। এক, দু নম্বর বিষয়, ওটাই তো আমি বলতে চাইলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনে উনি কিভাবে কি দেখলেন এটাও বুঝলাম না। আমাদের পক্ষে কোনো রাজনৈতিক দল, কোনো বিরোধী দল কোনোভাবেই কি এক নম্বর ভাবে কোনোভাবেই আমাদের পক্ষ অবলম্বনে, তাহলে বিরোধী দলের কাছেও আমাদের রিকোয়েস্ট যে আমাদের পক্ষ অবলম্বনে আমাদের দাবি নিয়ে একটা নবান্ন অভিযান করুক। বুঝতে পেরেছি সৌরভ, নজর থাকবে সৌরভ, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। এর পাশাপাশি সৌরভের পাশাপাশি আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সুজয় মল্লিক ফটক থেকে রয়েছেন। সুজয়, আজ মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর চাকরিহারারা সন্তুষ্ট নন, তারা কি বলছেন সরাসরি তাদের মুখ থেকে শুনবো। এর পাশাপাশি তুমি জানাচ্ছিলে সেখানে নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কি?
দেখো, কিছু সময়ের মধ্যেই পরিস্থিতিটা পাল্টে গেল। তার কারণ আন্দোলনরত শিক্ষকরা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে সমস্ত মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না, অর্থাৎ রাত দখল। সেই ঘোষণা কিছু সময়ের মধ্যেই হাওড়া সিটি পুলিশ থেকে যারা পদস্থ কর্তা 3 IPS অফিসার এবং আমরা দেখতে পাচ্ছি বিধাননগর পুলিশ কমিশনার সেখান থেকে অনিশ সরকার তিনি এখানে এসছেন এবং তারা যেটা বলছেন যে তারা আপাতত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। তার কারণ শিক্ষকরা যে ঘোষণাটি করেছেন যে এখানে তারা বসবেন, সারা রাত থাকবেন, কার্যত রাত দখল করবেন, সেই বিষয়টিকে পুলিশ অনুমতি দেবে কিনা সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ যারা শিক্ষকদের নেতা, যারা আন্দোলনের নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন, তারা অপেক্ষা করছেন। আমার সহকর্মীকে বলবো, সুদীপকে বলবো আরও একবার একটু ছবিটা দেখানোর জন্য। হাওড়া সিটি পুলিশ এবং বিধাননগর পুলিশের শীর্ষকর্তারাও এখানে এসছেন, তারা অপেক্ষায় রয়েছেন, কথা বলবেন যারা আন্দোলনরত শিক্ষক সেই নেতৃত্বদের সঙ্গে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ তারা রাস্তায় বসবেন কিনা, সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশকে জানানো হলেই তারপরে পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া। পুলিশের তরফ থেকে যদি আপনাদের এই জমায়েতকে অবৈধ ঘোষণা করে উঠতে বলে আপনারা উঠবেন? আমরা একটু আলোচনা করব, 10 মিনিট টাইম নিচ্ছি, আলোচনা করে আপনাদেরকে বাকি সব জানাবো, ঠিক আছে? আমাদের শীর্ষকর্তারা এসছেন আপনার সাথে কথা বলবো। আমরা একটু আলোচনা করি, কারণ আজকে তো আমরা বলেছিলাম যে আমাদের লিস্ট পাবলিশ করার কথা, তো সেই জায়গায় ওনারা বলেছিলেন যে আমরা আলোচনা করছি সিএসের সঙ্গে আর একবার। তো কি রেজাল্ট আসছে স্যারেদেরকে জানাবেন বলেছিলেন, এখনও আমরা সে খবর পাইনি। শীর্ষকর্তারা এসছেন আপনাদের সঙ্গে এটাই কথা বলতে যে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনারা সারা রাত রাস্তায় থাকবেন বা থাকবেন কিনা? যদি থাকতে হয়, আমাদের তো ঘর বাড়ি রাস্তা সবই উচ্ছেদ হয়ে গেছে, আমরা তো রাস্তাতেই আছি, রাস্তাতে থাকবো। আর আজকের পরে আমরা একটা জিনিস জানিয়ে দিচ্ছি, যদি এই আন্দোলন আমাদের তুলতে হয় তাহলে আজকের পরে এই রকম জমায়েত নিয়ে আমরা আর কোনো ইনডোর মিটিংয়ে যাব না। এইটা আমরা বয়কট করলাম, ইনডোর মিটিংটাকে আজকে থেকে, যা হবে রাস্তায় দেখা যাবে। এটা আমাদের লাস্ট ডিসিশন। যদি বল প্রয়োগ করে তুলে দেওয়া আপনাদের? না, বল প্রয়োগ কি, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছি তো যে আজকের পরে আমরা আবার আন্দোলন ডাকবো এবং তারপরে কিন্তু আর কোনো দিন আর কোনো ইনডোর মিটিংয়ে সিদ্ধান্ত হবে না, যা সিদ্ধান্ত হবে রাস্তায়। এটা আজকেই আমরা ডিক্লেয়ার করব, সব কিছু বয়কট হবে। আপনারা যখন ঘোষণা জানাচ্ছেন যে পরবর্তী সিদ্ধান্ত আপনার জানাতে হবে, লিস্ট বেরোবে এরকম কোনো ঘোষণা করবেন না, ঠিক আছে? আমরা কথা বলি একটু। আমাদের তো বক্তব্য এটা ছিল, কারণ আমরা তো ওখান থেকে এটাই শুনে এসেছি যে আমরা আলোচনা করি এবং সিদ্ধান্ত নিই। আমাদের স্পষ্ট বক্তব্য, যদি আজকে আমরা ফেলিওর হই, আজকে যদি আমাদেরকে এই মলম লাগানোর জন্য ডাকা হয়ে থাকে, আমি তো যাইনি, বাকিরা গিয়েছিল, সিএসের সাথে মিটিং হয়েছে সেই সময়, যে এই মলম লাগানোর জন্য যদি হয়, এর পরের দিন থেকে আমরা আর কোনো ইনডোর মিটিংয়ে, কারো ইনডোর মিটিংয়ে যাব না। যা ইনডোর মিটিং হবে সেই ইনডোর মিটিং আমরা বয়কট করব এবং রাস্তা থেকে আমরা সিদ্ধান্ত নেব, এইটুকুই শেষ কথা। পুলিশের বক্তব্য ছিল যে আপনারা বৈঠকে বলে আসেননি যে এখানে বসবেন, নেতৃত্বরা মিলে আমরা কথা বসবেন বলে আসেননি, এটা পুলিশ বলছে। আমরা বসে আছি তো। না, পুলিশ বলছে যে আপনারা ওই মিটিংয়ে বলেননি যে আপনারা রাত দখল করবেন। রাত দখল তো অনেক রকম ভাবে হবে, রাত দখল হবে, দিন দখল হবে, অনেক কিছু হবে। আমরা সিদ্ধান্ত নেব। ওনারা কি বলছেন আমাদেরকে এখনো বলেননি, যে আজকে যে কথাটা ওনারা বলে এসেছিলেন। অর্থাৎ আমি ছবিটা দেখাতে বলবো, আরো একবার পুলিশের ছবিটা দেখাতে বলবো। অর্থাৎ দুপক্ষই আরো একবার আলোচনায় বসতে চলেছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে আমি ছবিটা দেখাচ্ছি, ডিসি রয়েছেন, বিধাননগর কমিশনারেটের অনিশ সরকার এবং হাওড়া কমিশনারেট থেকেও 2 ডিসি পদমর্যাদার অফিসার এসেছেন। তারা এখানে কথা বলবেন, তারা আন্দোলনরত শিক্ষক যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলবেন, বলে পরবর্তী সিদ্ধান্ত তারা এখানে অবস্থান করবেন কিনা। কিন্তু স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, এটা তো হাওড়া কমিশনারেটের মধ্যে পড়ে, আপনি এখানে ডিউটিতে এসেছি, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ল অ্যান্ড অর্ডার, ওকে, সরাসরি বললেন যে ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য এসেছেন, কিন্তু হাওড়া সিটি পুলিশের অন্য কর্তাদের দেখতে পাচ্ছি তারা এখানে চূড়ান্ত তাদের সিদ্ধান্তটা, যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকদের নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন, জানতে চাইছেন যে তারা কি পদক্ষেপ নেবেন। তারপর আমি সরাসরি তাদের সঙ্গে কথোপকথনের ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করব। শিক্ষা দপ্তরটা কোথায়, কোন সরকারের, এসএসসিটা কোথায়, কোন সরকারের? তাহলে আমাদের তো এই বিশ্বাসের প্রশ্নটাই নেই। যেদিন আমরা সুপ্রিম কোর্টে হেরেছি, হাইকোর্টে হেরেছি, সেই বিশ্বাস নেই বলেই তো আমরা রাস্তায়, নাহলে তো ঘরে থাকতাম। আর কি মনে হয় যে চোরেদের পাশেই কি এই রাজ্য সরকার রয়েছে? যদি তা না থাকে তাহলে লিস্ট পাবলিশ করছেন না কেন? আমরা তো বললাম, আজকে তো বললো যে লিস্ট পাবলিশ করলে তোমরা ড্রাইভার হয়ে যাবে, আমরা প্যাসেঞ্জার হয়ে যাবো, গাড়ি উল্টে যাওয়ার দায়িত্ব তোমাদের। আমরা বললাম ঠিক আছে। দেখতে পাচ্ছ যে সুজয় নজর থাকবে।
পরে খবরে আসি। এসএসসি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বরের বিধিকে চ্যালেঞ্জ। 2016 বিধি 2019 কার্যকর নয়, সুপ্রিম কোর্ট বলেনি নতুন বিধি জারি করা যাবে না, সওয়াল রাজ্যের তরফে। 2016 আইনি জটে বহু নিয়োগ আটকে যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে। 2016 বিধি সংশোধন না করলে সেটা সম্ভব নয়, আর সেই কারণেই 2025-এ নতুন বিধি তৈরি হয়েছে। অন্য স্কুল থেকে কেউ আবেদন করলে তিনি অভিজ্ঞতা নিয়েই আসছেন, সেই অভিজ্ঞতার জন্য তার 10 নম্বর প্রাপ্য, সওয়াল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের ফের সুযোগ দিতেই নতুন বিধি এসএসসির, অযোগ্যদের ফেরাতেই 10 নম্বর পাইয়ে দেওয়ার ছক। আদালতে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর।